করোনায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড ১৬৪ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে প্রায় ১০,০০০। এমন পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় করোনা রোগীর স্বজনরা অভিযোগ করছেন অক্সিজেন সংকটের। এই অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তবে রোগী বাড়লে অক্সিজেন নিয়ে চ্যালেঞ্জ দেখা দিতে পারে। এদিকে অক্সিজেন সংকট, হাসপাতালগুলোতে জনবল সংকট, আইসিইউ প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও দেশের ৩৭টি জেলায় আইসিইউ না থাকা ইত্যাদি নানান অভিযোগ, অব্যবস্থাপনা, অনিয়ম এ বিষয়ে আলোচনা উঠেছে সংসদে। দাবি উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও। এই দুরবস্থা, স্বাস্থ্য খাতের এই দুরবস্থা কাটবে কবে? এই ব্যবস্থাপনা নিয়ে সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব? এবং এছাড়া এই চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে কেন? এই আলোচনায় রাজখানে শারমিন চৌধুরী। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, যুক্ত আছেন আইইডিসির এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর এবং জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বিএম এর সাবেক প্রেসিডেন্ট রশিদি মাহবুব। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। এই কঠোর বিধিনিষেধের মধ্যেও সংক্রমণ বাড়ছে কেন, এটি নিয়ে আলোচনা শুরু করি। ডাক্তার রশিদি মাহবুব, শিরোনামও তাই ঠিক করেছি, কঠোর বিধিনিষেধেও করোনা বাড়ছে কেন? আসলে কেন বাড়ছে? সীমিত থেকে এখন তো বেশ কঠোর একটা বিধিনিষেধের মধ্যে দিয়ে যাচ্ছি। ডাক্তার রশিদি মাহবুব। ডাক্তার রশিদি মাহবুব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় সংযোগের সমস্যা হচ্ছে। ডাক্তার রশিদি মাহবুব জি, শুনতে পাচ্ছেন কি আমাকে? না, আমাকে শুনতে পাচ্ছেন না। ডাক্তার আলমগীর, আপনি কি আমাকে এই এই বিষয়টা বলবেন যে বিধিনিষেধের মধ্যেও, এত কড়াকড়ির মধ্যেও সংক্রমণটা এভাবে বেড়েই যাচ্ছে কেন? প্রায় ১০,০০০, ৯,৯৬৪ জনের শনাক্তের খবর জানছি। ধন্যবাদ আপনাকে। তো এটা খুবই স্বাভাবিক। আমাদের সংক্রমণ সংখ্যা অনেক বেশি হচ্ছিল বলেই লকডাউনটা দেওয়া হয়েছিল, এবং করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কিন্তু 2 থেকে 14 দিন। সো আগে থেকে যারা ইনকিউবেশন পিরিয়ডে ছিলেন তাদের এখন সাইন সিম্পটমস হবে, সেই সব রোগী এখন শনাক্ত হবেন, এটা খুবই স্বাভাবিক। তবে এটা যদি আমরা 2 সপ্তাহ যেহেতু করা হয়েছে, এটা হয়তো আরো 3-4 দিন পরে তুলনামূলকভাবে কমতে শুরু করার কথা, যেহেতু আমরা সংক্রমণের যে শক্তিকালটা এই ভাইরাসের, সেটাতে একটা হস্তক্ষেপ করতে চাচ্ছি। এবং সেই জন্য আসলে সারা দেশের সকল মানুষকে ঘরে থাকার জন্য যেটা বলা হয়েছে যে নতুন করে আপনি যেন এক্সপোজ না হয়, তাহলে নতুন সংক্রমণ হবে না। কিন্তু এই যে আমরা গত 5 দিন আসলে খুবই অল্প সময় এই রোগী কমে যাবে সেই আশঙ্কাটা করা, কারণ রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতেই লকডাউনটা দেওয়া হয়েছে, এবং সেটা 2 সপ্তাহ নাগাদ অন্তত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এই রোগের শক্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন। এবং ইনফেকশন ডিজিজের ক্ষেত্রে আসলে প্রিভেনশন এন্ড কন্ট্রোলের জন্য বলা হয় যে বা ডবল দ্য ইনকিউবেশন পিরিয়ড। সো আইডিয়ালি কিন্তু এটা আরো অনেক বেশি হওয়ার কথা, কিন্তু নানাবিধ বা ইস্যুস চিন্তা করে সেটাকে 2 সপ্তাহ যেহেতু করা হয়েছে, তুলনামূলকভাবে কমতে শুরু করার কথা অন্তত 7 থেকে 10 দিনের পরে। জি, তার মানে 2 সপ্তাহ মোটামুটি একটা সময় ধারণা করতে পারি আমরা। আর একটা বিষয় যেটি আপনাদের যেটি গবেষণায় বলছে যে মে মাসে ৪৫% শনাক্তের মধ্যে ৪৫% ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট, এখন জুনে সেটা ৭৮% শনাক্ত, মানে নমুনার মধ্যে ৭৮% ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে খুবই বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কথা শুনছিলাম। সেটি মানে এই বিষয়টি আমাদের জন্য কতটা উদ্বেগজনক, মানে এভাবে যে বাড়ছে সেটা? ভেরিয়েন্টের কথা আমরা বৈজ্ঞানিকভাবে অনেক আলাপ করতে পারি, সাধারণ মানুষের খুব উপকার হয় না ভেরিয়েন্ট দিয়ে। যে যখন যে ভেরিয়েন্টই থাকবে, লাইক যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রায় অধিকাংশ সার্কুলেটিং ভাইরাসই ছিল ইউকে ভেরিয়েন্ট, আবার মার্চ এপ্রিলে এসে সারা পৃথিবীতে অধিকাংশ জায়গায় সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট ছিল। মে জুনে দেখা যাচ্ছে এখন আমাদের এই অঞ্চলে মেজরিটি দেশেই ডেল্টা ভেরিয়েন্ট রিপ্লেস করে ফেলেছে, ইউকেতে করেছে, এবং ইউরোপের 50% ভাইরাস এখন ডেল্টা ভেরিয়েন্ট এবং 50% এখন ইউকে ভেরিয়েন্ট আর সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট। আবার মার্কিন যুক্তরাষ্ট্র একটা হজবরল অবস্থায় আছে, যে সাউথ আফ্রিকান আছে, ইউকে আছে, ইন্ডিয়ান আছে, আবার তাদের একটা ফ্লোরিডা ভেরিয়েন্ট আছে, তারপরে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, একটা হজবরল অবস্থা। আবার সাউথ আমেরিকাতে দেখেন না, 80% এখনো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট সাউথ আমেরিকাতে।
আবার যদি সাউথ আফ্রিকাতে দেখেন সেখানে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা কমে আসছে, কিন্তু আবার আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ডেল্টা ভ্যারিয়েন্ট ওখানে দেখা যাচ্ছে। সো ভাইরাসের এই যে অনবরত পরিবর্তনশীল ভাইরাস গুলো হচ্ছে যে যখন সার্কুলেশনে থাকবে পৃথিবী ব্যাপী আসলে সেই কারেন্ট যে সার্কুলেটিং ভাইরাসটা সেটাকে রিপ্লেস করে দেবে। ডাক্তার আলমগীর একটু খুবই সংক্ষেপে এটা কি বলবেন, মানে সব ভাইরাস আপনি বলছেন সাধারণ মানুষের জন্য খুব বেশি পার্থক্যের কিছু না, সব ভ্যারিয়েন্ট কি একই রকম ভাবে আক্রমণ করছে, মানে একজনের শরীরকে আক্রান্ত করছে যিনি সংক্রমিত হচ্ছেন? এটা দেখেন না, এটা দেখা গেছে যে ইউকে ভ্যারিয়েন্ট তুলনামূলকভাবে তখন যেটা অন্য ভাইরাস সার্কুলেশনে ছিল তার থেকে 40 থেকে 70% বেশি ট্রান্সমিসিবল ছিল। এখন ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা কোথাও কোথাও তথ্যপত্র পাচ্ছি যে এটা অধিক সংক্রমণশীল, অর্থাৎ ট্রান্সমিসিবিলিটি বেশি। কিন্তু আপনি যদি স্বাস্থ্যবিধি মানেন, অর্থাৎ আপনি যদি মাস্ক পরেন, আপনি যদি হ্যান্ড ওয়াশিং এর অভ্যাসটা রাখেন, আপনি যদি ঘরের বাইরে না যান, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করেন এবং আপনি সুযোগ পেলে টিকা নেন, এর চেয়ে প্রতিরোধের যে কোনো ভ্যারিয়েন্টের জন্য প্রতিরোধের উপায় কিন্তু অনেক ধন্যবাদ ডাক্তার এস এম আলমগীর। সেই তৎপরতাগুলোর বিষয়ে আমরা দেখছিও। ডাক্তার রশিদি মাহবুব কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আপনি একটু আনমিউট করে কথা বলতে হবে স্যার, একটু আনমিউট করতে হবে, আপনি মিউট করে রেখেছেন আপনার ডিভাইসটি। আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার ডিভাইসটি এখনো মিউট করা ডাক্তার রশিদি মাহবুব। এবার শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি আপনাকে। আপনার কাছ থেকে ওইটি জানতে চাই যেটি ডাক্তার এস এম আলমগীর বলছিলেন যে 2 সপ্তাহ মোটামুটি একটা সময়কাল আমরা অবস্থার একটা উন্নতি দেখতে পাবো এরপর, কিন্তু আজকে আবার আমরা দেখছি যে কঠোর বিধিনিষেধের 5ম দিনে মোটামুটি রাস্তায় জনগণ বেরিয়েছে, কিছু কিছু দোকানপাট খুলেছে, ব্যাংকে ভিড় বেড়েছে, এবং অতীতের অভিজ্ঞতা আমাদের যা বলে যে কয়েকদিন বেশ কঠোরতার পরে একটা শিথিলতা চলে আসে। এবারে সরকারের অ্যাপ্রোচ দেখে কি মনে হচ্ছে? আসলে শুরুতে তো খুবই কঠোর অবস্থানের কথা বলেছে, এখনো বলছে, কি মনে হচ্ছে সামনে দিনগুলো কেমন যাবে এবং তারপর আমরা কেমন পরিণতি আশা করছি? আপনি যে দুইটা প্রশ্নের মধ্যে আসছেন, প্রথম হচ্ছে যে জনগণ আর সরকার আর রোগ তো যদি মুক্ত জায়গা পায়, সে যদি আপনার আমাদের কি বলে যে শ্বাসনালীতে নাকে ঢুকতে না পারে, চোখে ঢুকতে না পারে, তাইলে ও আমাকে কাবু করতে পারবে না। সেই প্রেক্ষাপটে আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি, এটা একান্তভাবে নিজের নিয়ে। তবে স্বাস্থ্যবিধি যেটা বড় সমস্যা হচ্ছে মানুষ এখানে এটাতে অভ্যস্ত না। অনভ্যস্ততা এই সোশ্যাল বা কালচারাল ফ্রেমে তাদেরকে এটা মানানোটা কষ্টকর হয়ে গেছে, এবং সেই জন্যই সরকারকে লকডাউন দিয়ে এখানে বিভিন্ন রকমের প্রশাসনিক ফ্রেমে এটা করতে হচ্ছে। হ্যাঁ, এটা যেটা করে সেটা হচ্ছে চেইনটাকে ভেঙে দেয়। চেইন ভেঙে দিলে এবং সে আপাতত ইনফেকশনের রেটটা কমে যাবে। আর যে কোনো একটা ইনফেকশন আপনি যদি চেইন ভেঙে দেওয়া যায়, সে যদি অন্যের সঙ্গে প্রবেশ না করতে পারে তাহলে সেখানে হবে না। সুতরাং সবটাই ঠিক আছে, কিন্তু প্রয়োগের ব্যাপারটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু জনগণ সেখানে কতটুকু এটা এফেক্টিভলি হচ্ছে বা কতটুকু সরকার এটা মানাতে পারছে। আর বর্তমানে যে বাড়াটা সেটা কিন্তু এটা লকডাউনের আগের যে ইনফেকশনটা সেটাই এখন এটা বহিঃপ্রকাশ করতেছে, এবং এটা যদি আপনি লকডাউন বা ওদের চেইনটাকে ভাঙতে পারেন তাহলে নিশ্চয়ই কমবে, না কমার কোনো কারণ নাই। এবং সেটা নির্ভর করবে আমরা আগামীতে দেখতে পাবো, কারণ যেহেতু ওর সাইকেলের লাইফটা অ্যাপ্রক্সিমেটলি 14 দিন মিনিমাম, 14 দিনে পরে কিন্তু ও ওই ভাইরাসটা যদি কোনো স্পেস না পায় তাহলে ও আর কার্যক্রম থাকে না। ইনফেক্টেড করার জন্য এই 14 দিনের একটা ব্যাপার থাকে, আর ইনফেকশন হওয়ার পরে 3 থেকে 2 সপ্তাহের মধ্যে আবার এটা অ্যাক্টিভেট হয়। এখন এই জায়গাগুলোতে রয়ে গেছে, এখন এটা তো একটা বিশ্বব্যাপী ব্যাপার, আমাদের তো কিছু করণীয়। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে এই সমাধানগুলো করেছে, তাও একটা প্রক্রিয়া, দ্যাটস নট দ্য হোল জিনিস নয়। ভ্যাকসিনেশন একটা প্রক্রিয়া, দ্যাটস নট দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে গেছে যে ভ্যাকসিনেশন আমাদের নিজেদের নাই, আন্তর্জাতিক বাজার থেকে আমাদেরকে এটা যোগাতে হয়, এবং সেখানে ওটা নিয়ে গ্লোবাল যে পলিটিক্স এবং অ্যাক্সেসিবিলিটি সেটা ইকুইটি ফর্মে নাই। সুতরাং আমাদের ভ্যাকসিন পাওয়াটা কিন্তু কষ্টকর হচ্ছে, যদিও সর্বাত্মক চেষ্টা করে সরকার যোগানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের প্রোটেক্ট করার জন্য আমাদের স্বাস্থ্যবিধিকেই
আমাদের একমাত্র which is on our hand, এটাকে আমরা দেখতে পাচ্ছি। এর বিকল্প তো কিছু দেখতে পাচ্ছি। জি, ডাক্তার রশিদ মাহবুব, সেখানেই আমরা মানতে চাই না। এই সমস্যা নিয়ে আমরা সেই শুরু থেকে কথা বলে আসছি। আরেকটা বিষয় একটু বলি, টিকা নিয়ে একটু পরের দিকে কথা বলার চেষ্টা করব। আরেকটা বিষয় একটু যে এখন যেটি জানতে পারছি, আজকে স্বাস্থ্যের মহাপরিচালক বলছিলেন 50%, আগে দেখতাম শহরে বেশি রোগী, এখন দেখছি যারা শনাক্ত তাদের 50%ই গ্রামে। গ্রামে তো চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকের অ্যাভেলেবিলিটি কম বা সুযোগটাও কম। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে কিনা ডাক্তার রশিদ মাহবুব? ডেফিনেটলি ইট ইজ এ চ্যালেঞ্জ, কারণ আমাদের গ্রামের অবকাঠামো উপজেলা লেভেলের নিচে তো এটা ম্যানেজ করার কোনো রকমের জায়গাই নেই। আমাদের ভরসার জায়গা হচ্ছে জেলাটি, কিন্তু অনেকগুলো জেলাতে যেটা সিভিয়ারলি ইনফেক্টেড যারা হবে তাদেরকে ক্যাটার করার মতো অবস্থা নেই। সুতরাং আমাদের সংক্রামক যদি না কমাতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাটা ভেঙে পড়বে, যেটা এখনো কিছু কিছু জায়গায় হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বলেন, নাটোরে বলেন, আপনার সাতক্ষীরাতে বলেন, এগুলোতে কিন্তু কিছুটা হ্যাম্পার্ড হচ্ছে। এবং আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে সরকারের ফোকাস দেওয়া উচিত, যদি প্রিভেন্ট না করা যায় আমরা কত মানুষকে বাঁচাতে পারি তার জন্য কি কি প্রস্তুতি আমাদের নেওয়া। এখন অনেক সময় হয়তো বলেন সমস্ত লোককে হাসপাতালে ভর্তি করা, ওটা একটা ফ্ল্যাট না, কারণ হাসপাতালে সেই যাবে যার সিরিয়াস লাগবে। এখন সেই সক্ষমতা আমাদের কতটুকু আছে আমরা কিন্তু এখনো টেস্টেড না। যেমন এক সময় ঢাকা শহরে আমাদের সমস্যা ছিল, কিন্তু ঢাকা শহরে এই মুহূর্তে সমস্যা নেই, গ্রামীণ মানে কমিউনিটি লেভেলে যখন এটা চলে গেছে। সুতরাং কমিউনিটি লেভেলে এখন আমরা কি দেখতেছি, গ্রামীণ পর্যায়ে কিন্তু ইনফেক্টেড হয়ে সিভিয়ার অবস্থা যখন যায়। একটু আমার মনে শুনতেও সমস্যা হচ্ছে। ডাক্তার রশিদ বাবু, আপনাকে ধন্যবাদ। আপনার কথা থেকে ডাক্তার রশিদ বাবু, আপনার কাছে আমি আবার আসি। একটু আমার শুনতে সমস্যা হচ্ছে, আমি জানি না দর্শক ঠিক শুনতে পাচ্ছেন কিনা, তবে আপনার কথাটি যেখানে ছিল সেখান থেকে আমি ডাক্তার নাজমুল ইসলামের কাছে একটু আসতে চাই যে কত মানুষকে আমরা বাঁচাতে পারবো, আমাদের সক্ষমতার জায়গাটা সম্পর্কে একটু জানতে চাই, যেটি ডাক্তার রশিদ মাহবুব বলছিলেন। আমার আরো কিছু মানে সুনির্দিষ্ট জায়গায় জানবার আছে, কিন্তু ডাক্তার নাজমুল ইসলাম, আপনি যদি ডাক্তার রশিদ মাহবুবের সেই প্রশ্নের জায়গাটিতেই আসেন যে আমাদের সংক্রমণ কমের আশঙ্কা মানে আশা আমরা করছি, কিন্তু যদি আশঙ্কার জায়গাটা থেকে সংক্রমণ বাড়ে বা আমরা যদি কমাতে না পারি তাহলে আমাদের আসলে কত মানুষ বাঁচানোর সক্ষমতা, পরিস্থিতি কেমন হবে? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচকদের ধন্যবাদ, যারা শুনছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন কত মানুষকে বাঁচাতে পারবে, এইটি বোধহয় জ্যোতিষরা ভালো বলতে পারবেন কত মানুষকে বাঁচাতে পারবেন। আমরা যারা বিজ্ঞান নিয়ে কাজ করি, আমরা যারা চিকিৎসা বিজ্ঞান বা জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, আমরা কিন্তু অন্যভাবে বিষয়টা দেখি। সেটি হলো যে এই করোনা বা কোভিড-19 ডিজিজ যেভাবে আমরা বলি না কেন, এটি একটি ভাইরাসের সংক্রমণ জনিত রোগ। এই রোগটি ভাইরাসের সংক্রমণ হবার পর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সে আক্রান্ত করে, বিশেষ করে ফুসফুস সহ খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সে ক্ষতিগ্রস্ত করে, এবং সেই ক্ষতিগ্রস্ত করে ফেলবার একটি পর্যায়ে যে দেখা যায় যে আমরা হারিয়ে ফেলে, আমরা ধরে রাখতে পারি। পুরো বিষয়টি নির্ভর করে যে রোগের গতি প্রকৃতির উপর, কতদিন আগে সংক্রমণ হয়েছে, তার কোমরবিডিটি আছে কিনা, তিনি সংক্রমণ হবার সঙ্গে সঙ্গে পরীক্ষা করেছেন কিনা, চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন কিনা, তার প্রাথমিক অবস্থাতে যখন মৃদু উপসর্গ ছিল সেই উপসর্গের যথাযথ চিকিৎসা হয়েছে কিনা। এখানে অনেক তো কিন্তু আছে, অনেকগুলো যদি আছে। এই কিন্তু গুলোকে যদি আমরা উত্তর দিতে পারি, যদি গুলো যদি না ঘটে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে 100 জনের মধ্যে 90 জন রোগী কিন্তু বিশ্বজোড়া ঘরে বসে টেলিমেডিসিন অথবা সামান্য চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে। বাকি 10% মানুষ যাদের নানাবিধ কোমরবিডিটি থাকে, যারা দেরি করে হাসপাতালে যেতে চান অথবা যান, তাদের মাঝে একটি অংশ মৃদু উপসর্গ থেকে খুব অল্প সময়ের মধ্যেই গুরুতর উপসর্গ নিয়ে হাসপাতালে যান, এবং ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে আমাদের হারাতে হয়, কোনো কিছু করেই তাদের ধরে রাখা যায়। এই জায়গাটিতে আমাদের ইন্টারভেন করবার সুযোগ আছে। এই জায়গাটিতে আমাদের এই খারাপ রোগীর সংখ্যা যে তালিকাটি লম্বা হয়, সেই তালিকাটিকে ছোট করে ফেলবার সুযোগ আছে। সেটি কেমন করে আছে? প্রাথমিক উপসর্গ যখন দেখা দেয়, সেটি জ্বর হতে পারে, কাশি হতে পারে, নাকের ঘ্রাণ শক্তি চলে গেছে সেইটি হতে পারে, অস্বাভাবিক যে কোনো উপসর্গ যেটি স্বাভাবিক সময়ে থাকে না, সেই মানুষটি যদি নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে একজন কোয়ালিফাইড চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান, তাহলে কিন্তু সেই চিকিৎসক তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে একটি পরামর্শ দিতে পারে। এখন যেহেতু উপজেলা পর্যায়ে অ্যান্টিজেন পরীক্ষা করবার ব্যাপারটি রয়েছে, যাদের নিশ্চিত করোনা হয়েছে
র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করলে তাদের সিংহভাগ মানুষকেই কিন্তু তাৎক্ষণিকভাবে আধা ঘন্টা 40 মিনিট সময়ের মধ্যে রোগ নির্ণয় করে ফেলা সম্ভব। জিন এক্সপার্ট মেশিন আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, বলতে গেলে প্রায় সবগুলোতে। নমুনা সংগ্রহ করে আরটিপিসিআর করবার সুবিধা আছে। যাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লেগে আছে, যার অন্যান্য কোমরবিডিটি, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা অন্য কোনো অসুখ আছে, কিডনির সমস্যা আছে, তিনি কিন্তু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থেকে যেতে পারেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন পেতে পারেন এবং মৃদু উপসর্গ, যেটি মাঝারি বা খুব মারাত্মক উপসর্গের দিকে যেটি রূপান্তরিত হতে পারে, সেই প্রক্রিয়াটি কিন্তু সেখানে থেমে যায়, থামিয়ে দেবার একটি সুযোগ থাকে। সেই সুযোগটি যখন আমরা হারিয়ে ফেলি তখন কিন্তু আশঙ্কাজনক রোগীর সংখ্যাটি বেড়ে যায় এবং তাদের মাঝে একটি বড় অংশ যারা জানতেন না তার ডায়াবেটিস মেলাইটাস আছে, যারা জানতেন না যে উনি হাইপারটেনসিভ কিনা, এইরকম রোগীরা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদের অনেককেই আমরা হারিয়ে ফেলি। সেই জায়গাগুলোতে যদি আমরা একটু সচেতনতার পরিচয় দিতে পারি, একটু যদি পরামর্শ নেই, তাহলে কিন্তু আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমাদের প্রিয়জন হারানোর যে বেদনা, সেই বেদনাটাকে বোধহয় আমরা কমিয়ে ফেলতে পারি। অনেকটাই আমরা এই জায়গাতে আমাদের একটু আপনার কাছে পরের প্রশ্নে যাবার আগে আমি ডাক্তার ASM আলমগীরকে একটু শুনি যে এই যে মানে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এই ধরনের বিষয় থাকে যেটি ডাক্তার নাজমুল ইসলাম বলছিলেন, সেখানে আমরা যে পরিসংখ্যানের কথা শুনছি যে যারা টিকা নিয়েছেন, 2 ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে সংক্রমণ কম এবং তাদের খুব একটা মারাত্মক অবস্থায় যাচ্ছেন না, কিন্তু অনেককেই শুনছি টিকা নেওয়ার পরেও সংক্রমিত হয়েছেন। তাদের আসলে কোন পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এখানে দেখুন শারমিন, আপনার প্রোগ্রামে বহুবার বলেছি যে যেটা প্রফেসর নাজমুলও বললেন যে আমাদের যে করোনা ডিনায়াল, যেটা যে আমার জ্বর সর্দি কাশি সাধারণ হয়েছে, আমি মনে মনে ভয় পাচ্ছি যে আমার করোনা হয়েছে, কিন্তু আবার আমরা যখন টেস্ট করাতে বলছি না আমার প্রতি বছর এই সময় এটা হয়, এটা হচ্ছে এখন একটা মারাত্মক অবস্থা। এখন আমাদের হাসপাতালে কিন্তু বলা হচ্ছে যে 2 দিন 3 দিনে মরে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আক্রান্ত হয়েছেন আপনি, আগে আপনার যখন অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে তখন করোনা পরীক্ষা করাচ্ছেন, তখন হাসপাতালে আসছেন, তখন আমাদের আসলে চিকিৎসকদের কিছু করা থাকে না। যে আসেন এবার টিকার ক্ষেত্রে, টিকা যদি আপনি 2 ডোজ নিয়ে 14 দিন পার করেন তাহলে আপনার সম্পূর্ণ ডোজ কমপ্লিট এবং যে ইমিউনিটির জন্য যে সময়টা দরকার সেটা হয়ে গেল। এবং এই দ্বিতীয় ডোজের পরে যদি আপনি আক্রান্ত হন, আপনার সিভিয়ারিটি অত্যন্ত কম হবে, হসপিটালাইজেশন লাগবে না এবং মৃত্যুর সংখ্যা অলমোস্ট শূন্যে কমবে নিয়ে এসছে সারা পৃথিবী। সো টিকার এটা হচ্ছে বিশাল অ্যাডভান্টেজ। এখন টিকার প্রথম ডোজের পরেই আপনি যদি 7 দিনের দিন আক্রান্ত হন, সেটা হচ্ছে আপনি টিকা দিতে গিয়ে কোনো ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয়েছে কিংবা অন্য কোনো কারণে আপনি তখন ইনকিউবেশন পিরিয়ডেই ছিলেন, তখন আপনার সাইন সিম্পটম দেখা গেছে, টিকা 7 দিনে কার্যকর হয় না। অন্তত পক্ষে 21 দিন গেলে টিকার অ্যান্টিবডি কম হতে শুরু হয় এবং সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কিন্তু এই যে প্রথম ডোজের পরে আক্রান্ত হলেও কিন্তু সিভিয়ারিটি অনেক সময় অনেক কম হয়। সো সুযোগ পেলে আমরা এই জন্য বলি যে টিকাটা নিয়ে নেবেন যার যখন বয়স আসবে, এবং আমরাও খুব শীঘ্রই রেজিস্ট্রেশন খুলে দেওয়ার কথা। এবং আজকে যেটা স্বাস্থ্য মহাপরিচালক মহোদয় বলেছেন যে 35 পর্যন্ত নিয়ে আসবে, বা আমাদের হাই রিস্ক গ্রুপকে আগে আমরা ওপেন করে রেখেছি, ফ্রন্টলাইনারদের ওপেন করে রেখেছি। সবাই যদি আমরা সম্মিলিতভাবে, আমাদের একটা টিকার ক্রাইসিস ছিল সেটা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে, আমরা আশা করছি যে এখন গণটিকা প্রয়োগ শুরু হলে আমাদের রোগীর সংখ্যা কমে যাবে, কিন্তু সেটা কিন্তু আরো অনেক পরের ব্যাপার। ডাক্তার আলমগীর, সেই যে মানে একটা অসংখ্যার মানুষ যারা, ডাক্তার আলমগীর একটা প্রশ্ন যদি একটু করি, যে যারা অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছিলেন তাদের এখন অবস্থাটা কি? মানে তারা তো এখনো টিকাটা পেলেন না অ্যাস্ট্রাজেনেকার, তাদের কি আগের টিকার ভ্যালিডিটি চলে গেছে? অ্যাস্ট্রাজেনেকাটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে। অ্যাস্ট্রাজেনেকার এখন পর্যন্ত সারা পৃথিবীতে মিক্স অ্যান্ড ম্যাচ বলে যেটা অন্য টিকা দিচ্ছে, এবং এটার এভিডেন্স এত কম সাইন্টিফিক্যালি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখনো সেটা চেষ্টা করছি না। আমরা একটা হয়তো গবেষণা করছি যে মিক্স অ্যান্ড ম্যাচ করে কি হয় বাংলাদেশে জনগণের উপর। ততক্ষণ পর্যন্ত আমাদের আগস্টের প্রথম সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে 10 লক্ষ টিকা আসার কথা, আমরা তাদেরকে দ্বিতীয় ডোজ হিসেবে সেই টিকাটি ব্যবহার করব। এবং আপনি একটি কথা মনে রাখেন, সারা পৃথিবীতে অনেকগুলো স্টাডি আছে যে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে যদি আপনি দীর্ঘ সময় পরে টিকা দেন, অর্থাৎ 6 মাস পরে টিকা দেন, বরঞ্চ এটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে এবং খুব এফেক্টিভলি কাজ করে। সো আমরা যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছি, দ্বিতীয় ডোজ এখনো নিতে পারিনি, আমরা যদি সবাই মিলে দয়া করে একটু অপেক্ষা করি, আপনারা খুব শীঘ্রই টিকা পাবেন। আগে তাদের খুব আতঙ্কিত বা উদ্বেগের কোনো কারণ নাই আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি। একটা বিরতির পরে আসি আমাদের সক্ষমতার জায়গাগুলো কি কি আছে, তাদের আমরা কি করতে পারবো সেটা আরো একটু ডাক্তার নাজমুল ইসলাম নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। একটা বিরতির পর ফিরছি রাজকাহনে।
বিরতির পর ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, অক্সিজেন সংকটের কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, রোগীদের অভিযোগ, কিন্তু অক্সিজেন সংকটের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে 190 টন দৈনিক অক্সিজেন উৎপাদিত হয়, কিন্তু এত চাহিদা নেই। আসলে 190 টন অক্সিজেন দিয়ে কত কি পরিমাণ চাহিদা মেটানো সম্ভব? বর্তমানে আমাদের চাহিদা কত? এবং আপনি বলছিলেন গতকাল বুলেটিনে যে যদি রোগী বাড়ে তাহলে অক্সিজেন নিয়ে চ্যালেঞ্জ হতে পারে। কেমন রোগী বাড়লে আসলে আমাদের জন্য সেটা চ্যালেঞ্জিং হয়ে যাবে অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ শারমিন আপনাকে। আসলে যে প্রশ্নটি আপনি করেছেন এই প্রশ্নটি কিন্তু আমরা গত 1 বছর ধরেই গণমাধ্যমে বারবার আমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে অক্সিজেন আমরা কতটুকু বাংলাদেশে উৎপাদন করি। বাংলাদেশে 2 ধরনের অক্সিজেন তৈরি করা হয়। একটি হচ্ছে মেডিকেল গ্রেড অক্সিজেন, যেটি চিকিৎসা কাজে ব্যবহার করা হয়। অন্যটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পে ব্যবহারের যে অক্সিজেনটি তৈরি করা হয়। শিল্পে যারা ব্যবহার করেন সেখানে আবুল খায়ের গ্রুপ, জিপিএইচ ইস্পাত, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছেন যারা একেবারে শিল্পের জন্যই তৈরি করেন এবং তাদের উৎপাদনের সক্ষমতাটি অনেক বেশি। আর মেডিকেল গ্রেড যে অক্সিজেন, যেটি রোগীর চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, স্বাভাবিক সময়ে এই অক্সিজেনের চাহিদা বাংলাদেশে 50 থেকে 70 টন সর্বোচ্চ, ক্ষেত্র বিশেষে তার চেয়ে কম না। এইটি মূলত দুটো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে যারা তরল অক্সিজেনটি তৈরি করেন, এবং অক্সিজেনটি আছে সেটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানই তৈরি করেন, এবং যে দুটো কোম্পানির কথা আমি নাম প্রথমে বলেছি এনারাও করোনা আসবার পর থেকে বিনা পয়সাতে সেটি সরবরাহ করছে। দুটো প্রতিষ্ঠান মিলে এবং অন্যান্য প্রতিষ্ঠান মিলে আপনার তরল যে গ্যাসের যে উৎপাদনটি হয় সেটি 165 থেকে 170 টন উৎপাদন। এর পাশাপাশি বিদেশ থেকে, প্রতিবেশী দেশ থেকেও আমদানি করা হয়, সেটি নিয়মিত বিরতিতে করা হয়। ওখানে পরিস্থিতি খারাপ হয়ে গেলে সেই আমদানিটি মাঝে মাঝে সেই সরবরাহটি থাকে না, বন্ধ হয়ে যায়। আর তার বাইরে যেটি গ্যাসীয় যে অক্সিজেনটি আছে সেটি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেন, 4-5টি প্রতিষ্ঠান নিয়মিত এই সরবরাহ করে যাচ্ছে। আমাদের মোট যে অক্সিজেন এখন এই মুহূর্তে তৈরি হয় সেটি 210 মেট্রিক টন পার ডে, প্রতিদিন সেই পরিমাণ বা তার চেয়ে খানিকটা বেশি তৈরি হয়। এর সঙ্গে শিল্প থেকে যে অক্সিজেনটি আসে সেইটিকে তারা যদি তরল অক্সিজেনে রূপান্তর করে দেন এই পরিমাণটি বৃদ্ধি করা সম্ভব। কিন্তু চাইলেই যে কোনো জিনিস রাতারাতি তৈরি করে ফেলা যায় না, বাড়িয়েও ফেলা যায় না। তার কারণ এই অক্সিজেনের রূপান্তর করবার যে প্রক্রিয়াটি সেটিও বিশেষ ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে করতে হয়, এবং সেটি তৈরি করে ফেলা রাতারাতি সম্ভব নয়। তার পাশাপাশি তরল অক্সিজেন যারা তৈরি করেন, যে প্ল্যান্ট গুলো থেকে অক্সিজেন গুলো তৈরি হয়, এই প্ল্যান্ট গুলো তৈরি করতে 2.5 থেকে 3 বছর কমপক্ষে সময় লাগে। গত 1 বছর গোটা বিশ্বে এই করোনার কারণে অন্যান্য চিকিৎসা উপকরণের পাশাপাশি অক্সিজেনেরও চাহিদা বেড়েছে। কারণ আমরা দিন শেষে দেখেছি সিংহভাগ রোগীদের বাড়িতে থেকেই চিকিৎসা হয়ে যায়, কিন্তু অল্প সংখ্যক রোগী যাদেরকে হাসপাতালে যে চিকিৎসা নিতে হয় তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক রোগীকে কিন্তু অক্সিজেনের উপর নির্ভর করে চিকিৎসা দিতে হয়। সঙ্গত কারণে অক্সিজেনের চাহিদা বেড়েছে। গোটা বিশ্বব্যাপী অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা কারখানাটি তৈরি করে দেন তাদেরও চাহিদা বেড়েছে এবং চাপও বেড়েছে। সে কারণে এইটিও প্রাপ্তি খুব সহজলভ্য নয়। এর পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর এইটি বাংলাদেশে এখন ব্যবহার হচ্ছে, যেটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে দিচ্ছে, এবং অক্সিজেন জেনারেটর বাংলাদেশের কোনো আমরা সংগ্রহ করবার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি। আমাদের যে কেন্দ্রীয় ঔষধাগার আছেন সেখান থেকে 40টি সংগ্রহ করা হচ্ছে, গ্লোবাল ফান্ডের সহায়তায় 29টি সংগ্রহ করা হচ্ছে, এবং এর মাঝে অন্তত 3টি খুব অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে যাবে এবং সেগুলো স্থাপন করা হবে, যেটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে আমাদের যে সাপ্লাই লাইনটি থাকে রোগীদের কাছে যাবার জন্য সেখানে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ধন্যবাদ ডাক্তার নাজমুল ইসলাম, আসছি আপনার কাছে। ডাক্তার নাজমুল ইসলাম, আমি আবার আপনার কাছে আসি। এই অক্সিজেন নিয়ে আরেকটু আমি ডাক্তার রশিদে বাবু আপনার কাছ থেকেও জানতে চাই যে যেহেতু ভারতীয় ভ্যারিয়েন্ট, ভারতের যে পরিস্থিতি আমরা দেখেছি অক্সিজেনের অভাবে একদম মানুষ কাতরাতে কাতরাতে মারা গেছে, এরকম চিত্র আমরা ভারতের হাসপাতালগুলোতে একদম দেখার মতো দৃশ্য ছিল না, দেখেছি, সেটা গণমাধ্যমে দেখতে হয়েছে আমাদের। বাংলাদেশ যে ব্যবস্থাপনাগুলো করছে ডাক্তার নাজমুল ইসলাম বলছিলেন সেটি একটা সন্তোষজনক পরিস্থিতি দিচ্ছে কিনা আমাদেরকে, আমাদের কি ভারতের মতো হবার আশঙ্কা আছে কিনা? আপনার ন্যায় এই কথা বলা যাবে না, না হোক সেটা দোয়া করুন। ওনারা যে তথ্য দিচ্ছে বাংলাদেশে অক্সিজেন যেটা আছে এই মুহূর্তে এনাফ ফর দ্য টাইম, কিন্তু সাপ্লাই চেইন বিঘ্নিত আছে। যে হাসপাতালের আপনার এই অক্সিজেন গুলো আছে
সেটা সক্রিয় কিনা, তার মেনটেনেন্স ঠিক মতো হচ্ছে কিনা, রেগুলার ফিলিং হচ্ছে কিনা, এগুলো। কতগুলো হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোই হয়নি। সুতরাং আপনার যেটা হচ্ছে কাজীর গোয়ালে অনেক কিছু আছে, কিন্তু বাস্তবে গিয়ে যখন একটা দৌড়ে যখন আমরা যাচ্ছি তখন দেখা গেল যে ওই জিনিসগুলো ওইভাবে সচল নয়। কারণ খবরের কাগজে বেরিয়েছে যে অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের স্বল্পতা আছে, তারা সাপ্লাই দিতে পারছে না। সুতরাং এই জিনিসগুলো যদিও আপনারা বলছেন যে আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করছেন, ধন্যবাদ, কিন্তু 1 বছর আগের থেকে এই প্রস্তুতি নেই। যেটা আপনার ইউনিসেফ যে ইয়েগুলো লাইনগুলো লাগানোর কথা ছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, এখন তারা লাইন লাগাচ্ছে। দেয়ার আর লটস অফ কি বলে ইন বিটুইন দা অনেক কথা আছে। আত্মতৃপ্তির কোনো কাজ নেই, আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা রোগী যাতে এইটা পায় সেই চেষ্টা আমাদের করতে হবে। ব্যর্থতা রাষ্ট্রের, জনগণের, চিকিৎসকদের এবং চিকিৎসা যারা ম্যানেজ করে তাদের। জি, অনেক ধন্যবাদ ডাক্তার রশিদ মাহমুদ। এখান থেকেই তাহলে ডাক্তার নাজমুল ইসলাম, আপনি যদি বলেন রাতারাতি বাড়ানোর সুযোগ নেই আপনি বলছিলেন, কিন্তু ডাক্তার রশিদ মাহমুদ বলছে 1 বছর আগে থেকে কেন প্রস্তুতি নেই। তেমনি মানে আইসিইউ এর ক্ষেত্রেও যখন প্রশ্ন উঠছে, সংসদীয় প্রশ্ন উঠছে যে 37টি জেলায় কেন আইসিইউ নেই এখনো পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের ব্যাখ্যা যে আইসিইউ তো বাড়ালেই হবে না, জনবল প্রয়োজন, এই রাতারাতি বাড়ানো যাবে না, এরকম ব্যাখ্যা আপনাদের কাছ থেকে শুনছি। মানে এই সময়টাতে তাহলে কি করা হলো, রাতারাতি কেন বলা হচ্ছে? ধন্যবাদ শারমিন আপনাকে। অক্সিজেনের প্রসঙ্গটাই আগে বলি। গত 1 বছরে 120টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা হয়েছে, পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন হচ্ছে। এগুলো কিন্তু ছিল না, এগুলো যুক্ত হয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে, সমস্ত কিছু বিবেচনা করে গ্লাসের অর্ধেক খালি আছে আপনি সেটি বলতে পারেন, কিন্তু অর্ধেক গ্লাসে পানি আছে সেটিও তো আপনার বলা উচিত। 120টি হাসপাতাল এখন তার সক্ষমতার জায়গাটি বাড়িয়েছে। এইটি আমাদের বিদ্যমান এই যে ব্যবস্থার কথা আপনি বলছেন সেটিকে তো শক্তিশালী করেছে, কারো না কারো জীবন তো রক্ষা হচ্ছে, সেইটি আমাদের কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। আইসিইউর কথা বারবার বলা হয়, আমরা কিন্তু গোড়ায় যাচ্ছি না। আপনি যদি আইসিইউর সংখ্যা আজকে বাংলাদেশে যা আছে তার 5 গুণও বাড়িয়ে দেন, সেইটি কি মানুষের একেবারে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে? আমাদের পাবলিক হেলথের দৃষ্টিভঙ্গি থেকে, এপিডেমিওলজির দৃষ্টিভঙ্গি থেকে সংক্রমণের শিকলটিকে ভেঙে দেবার যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা দায়িত্বপূর্ণ আচরণ করেছি কিনা। আইসিইউর প্রসঙ্গে যেহেতু এসেছে আমাকে বলতেই হবে, একটি 10 শয্যার আইসিইউ কে সচল রাখবার জন্য কমপক্ষে 15 জন চিকিৎসক এবং 30 জন সেবক সেবিকা সহ অন্যান্য সহায়ক শক্তির প্রয়োজন হয়। আপনি বলছিলেন যে রাতারাতি হয় না, আপনারা করলেন না কেন? একজন কোয়ালিফাইড আইসিইউ স্পেশালিস্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যিনি তার দক্ষতা অর্জন করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন, সেই একটি কোর্সের মেয়াদ শেষ করে আসতেও কিন্তু কমসে কম 5 বছরের বেশি সময় লাগে। বাংলাদেশে মূলত আইসিইউ সেটআপটি চালান অ্যানেস্থেশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা অথবা যাদের সেই বিষয়ে প্রশিক্ষণ আছে। কিন্তু আপনি প্রতিটি আইসিইউতে যে পরিমাণ জনবলের কথা আমরা বলছি, সেই পরিমাণ জনবল না দিয়ে আপনি যদি কেবল বিছানাটি, ভেন্টিলেটরটি লাগিয়ে দেন, তাহলে কিন্তু রোগীর কাজে আসবে না। আমাদের যেখানে বাড়ানো দরকার সেখানে আমরা বাড়িয়েছি, কিন্তু এই যে চিকিৎসক নেই, মানে এতজন লাগে আপনি বলছেন, নাই কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা কোথায় পাবো? জনবল মানে চাহিদা নাকি দেয়া হয়, এমপিরা চাহিদা দিচ্ছেন, ডিও লেটার পাঠাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেটা কোনো রকম রিপ্লাই আসছে না, সংসদেই আলোচনা হচ্ছে। কেন তাহলে জনগণের জন্য আবেদন করা হলেও কেন, মানে জনবলের জন্য আবেদন করা হলেও কেন হচ্ছে না? একটা বিরতি নিয়ে এসে একটু দীর্ঘভাবে বিস্তারিতভাবে শুনতে চাই। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার নাজমুল ইসলাম, আপনি যেই প্রসঙ্গটিতে ছিলাম যে রাতারাতি বাড়ানো সম্ভব না, এই 1.5 বছরেও জনবল বাড়ানো গেল না কেন, সেই প্রশ্নটি করছিলাম। আপনি বলছিলেন গ্লাসের যে অর্ধেকটা ভরেছে সেটিও দেখতে হবে, বাকি অর্ধেকটা ভরতে তাহলে আমাদের কত সময় লাগবে? এইটি ধন্যবাদ শারমিন আপনাকে। এইটি নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর, চাহিদার উপর। চিকিৎসক কিন্তু নিয়োগ করা হচ্ছে 6,500-এরও বেশি, তারপর নার্স নিয়োগ করা হয়েছে, টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে, এবং নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু চলমান আছে। কাজেই আমরা রাতারাতি সমস্ত কিছু একেবারে পরিপূর্ণ করে ফেলতে পারবো এটি আমরা মনে করি না, কিন্তু পরিপূর্ণ করবার যে চেষ্টাটি এইটি চালু আছে। এখন আমাদের 17 কোটি মানুষের দেশে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন প্যারামেডিক্স বা টেকনিশিয়ান এই জাতীয় সহায়ক শক্তি থাকবার কথা ছিল, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া হিসাব। কিন্তু দুর্ভাগ্যবশত একজন চিকিৎসকের বিপরীতে 0.0 ভগ্নাংশে এসে নার্স এবং অন্যান্য সহায়ক শক্তি আছেন। সঙ্গত কারণে এটি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উপর একটি মস্ত বড় চাপ তৈরি করে।
নিশ্চয়ই, কিন্তু কেন এত কম, কেন সেই প্রশ্নটির উত্তর খুঁজছি যে কেন কম, কেন তাদের নিয়োগ দেওয়া যাচ্ছে না। ডাক্তার নাজমুল ইসলাম, আমার অনেক দর্শক তারা প্রশ্ন করছেন, আপনি যে টেকনিশিয়ান টেকনোলজিস্টের কথা বলছেন তারা বলছেন যে নিয়োগটা আটকে আছে এখনো কেন, 1800-1200 যে নেয়ার কথা ছিল তাদেরকে নেওয়া হচ্ছে না কেন, সেখানে হচ্ছে সেই দুর্নীতি ঘুষের অভিযোগেই আটকে গেল, তার আপডেটটাও কি? আপনারা জানেন যে এই নিয়োগটি নিয়ে গণমাধ্যমের কোনো জায়গাতে প্রশ্ন উঠেছে, সন্দেহের তীর ছুড়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সেটি যাচাই বাছাই করে দেখছে যাতে কোনো অবস্থাতেই যেন কোথাও কোনো ফাঁক ফোকর দিয়ে যেই সন্দেহের কথা বলা হয়েছে, যে প্রশ্ন করা হয়েছে, সেটি যেন সত্যি না হয়, সত্যটি যেন বের হয়ে আসে, সেই কারণে নিয়োগটি আটকে আছে। যদি সেই কারণে এটি বের হতে কতদিন লাগবে আর কবে তাহলে নিয়োগ হবে? আমরা মহামারীর এই ধাক্কায় কি এই তদন্ত করতে করতেই চলে যাবে আমাদের সময়টা? তদন্ত এই জন্য করতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য একজনও যেন নিরীহ নিরপরাধ মানুষ সাজা না পায়, সেইটি নিশ্চিত করবার জন্যই কিন্তু যথাযথ তদন্ত এবং সেটি করতে হয়। মন্ত্রণালয় কিন্তু সেটি করছে এবং এই শত কাজের মাঝেও কিন্তু এই কাজটি তারা করছে এবং এটি আমরা আশা করি যে নিশ্চয়ই এটি আলোর মুখ দেখবে এবং নিয়োগের যে প্রক্রিয়াটি আজকে হয়তো সাময়িকভাবে থেমে আছে সেই প্রক্রিয়াটি থেমে থাকবে না, এটি আবার সচল হবে। কিন্তু ছোটবেলায় যে ট্রান্সলেশনটা পড়ে পড়ে বলা হয়েছে ডাক্তার আশীর্বাদ রোগী মারা গেল, ওই অবস্থা হবে না তো ডাক্তার রশিদি মাহবুব? মানে তদন্ত আলোর মুখ দেখতে দেখতে আমাদের মহামারীর অবস্থা আরো শোচনীয় হয়ে যাবে না তো? জি, আপনি নিয়োগের কথা বলছেন? জি জি, আমি পুরো চ্যালেঞ্জটা নিয়েই বলছি যে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় মানে দেরি হয়ে যাচ্ছে না তো আমাদের ব্যবস্থাপনাগুলো নিতে নিতে? না, এখানে তো ধরেন প্রথম কথা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর। আমাদের মানুষের চ্যালেঞ্জগুলো এত সকালে যাবে না, কারণ আমরা যে আমি একটা শব্দ দিয়ে ব্যবহার করব, আমরা দরিদ্র। দরিদ্র কিন্তু খালি অর্থনৈতিক চিন্তা, চেতনা, সক্ষমতা সবটাতে আমরা দরিদ্র। তবে হ্যাঁ, আগের চেয়ে উন্নতি হয় নাই তা বলবো না, কিন্তু আমাদের এক্সপেকটেশন যেহেতু আরো বেশি, সেই জায়গাতে আমরা এখন ঠোকর খাচ্ছি এবং করোনা আমাদেরকে সেই জায়গায় নিয়েছে যেটা ও আগেও বললো যে হাফ গ্লাস আর হাফ গ্লাস। ফুল গ্লাস হতে যে সক্ষমতা দরকার এই মুহূর্তে আমাদের পক্ষে সেটা কতটুকু সম্ভব সেটা কিন্তু প্রশ্ন করবে, কিন্তু চেষ্টাটা ওদের আছে কিনা। যেমন এখন আমরা যেটা বলছি অক্সিজেনটা আমার যে উপজেলা লেভেলে পাবে কিনা সেটা কত তাড়াতাড়ি করা যাবে। আপনি যেটা বলছেন আইসিইউ তো অনেক হাইলি স্কিল ব্যাপার, ম্যান পাওয়ার লাগে, আনুষঙ্গিক লাগে, সেটা ওভারনাইট পারা যাবে না। তবে সেগুলো করার দায়িত্ব দিয়ে যে ডাক্তার সাহেবরা করবে তাদেরকে যদি করা যায়, উদ্বুদ্ধ করা যায়, তাইলে এগুলো সম্ভব। আর আপনি এটাও জানেন যে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের যে দুর্ভাগ্য সেটা কিন্তু অনেক বেশি, কারণ they are not less brilliant than the so-called administrators, কিন্তু তাদের প্রাপ্তিটা এখন থানা হেলথ যে অফিসার সে কিন্তু উপজেলার নির্বাহীর নিচেই থাকছে, তার ভেহিকলটা রিসেন্টলি দেওয়া হয়েছে। সুতরাং এগুলো মিলে কিন্তু অনেক এর মধ্যে আছে এবং সেগুলো কিন্তু অনেকদিন থেকে আমরা বলে আসছিলাম। সেই বলে আসার পরে এটা রিঅর্গানাইজও হয়নি, তার মধ্যে কোভিড চলে আসা যে অবস্থা হচ্ছে। হ্যাঁ, মর্টালিটির যে কথা বলছেন, সার্বিকভাবে আমরা যদি দেখি বাংলাদেশের জনসংখ্যা সেই অনুপাতে মরবি বা ইন্ডিয়ার ফ্রেমে, আমরা মনে করি সেখানে আমাদের অবস্থান তত খারাপ নয় আমরা যতটা চিন্তা করি। এখন 10,000 হওয়াতে নিশ্চয়ই আমাদের কষ্ট হচ্ছে, 10,000 কতদিন কন্টিনিউ করবে সেটার দিকে আমরা তাকায় আছি এবং সেখানে যদি জনগণ কিছুটা হেল্প করে তাহলে হয়তো 10,000 থেকে নামানো সম্ভব। আর ভ্যাকসিনের ব্যাপার তো সেটা বলাই হয়েছে, ইকুইটি বেসিসে হচ্ছে না। এখানে আপনি দেখতেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে, প্রবাসী আগে পাবে নাকি আপনার কৃষক শ্রমিক আগে পাবে, কারা পাবে না, এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনার দ্বন্দ্বের মধ্যে দিয়ে একটা রেজাল্ট বেরিয়ে আসে। শান্তভাবে দরিদ্রতে যেমন সবকিছু করা যায় না, আমাদের অবস্থাটা কিন্তু তাই। তবু আমরা আশা করব স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এরা চেষ্টা করে, এদেশের চিকিৎসক সমাজ যদি চেষ্টা করে, জনগণের যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাইলে হয়তো আমরা একটা যৌক্তিক পর্যায়ে গিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রশিদী মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। এই মানে জনবল নিয়োগের সমস্যার সমাধানটা যে আমাদের কবে হবে সেই প্রশ্নটি নিয়ে নিশ্চয়ই আরো কথা বলা যাবে। আমি যেহেতু শেষের দিকে সময়, ডাক্তার আলমগীর একটু যদি আসার জায়গাও জানতে চাই আপনার কাছে, যে আমরা যেটি মানে গবেষণার কথা শুনছি, ঢাকা 71%, চট্টগ্রামে 55% মানে মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। এটি কি একটি ভালো খবর? মানে তারা কি আর সংক্রমিত হবেন না এবং তারা কি সংক্রমণ করতে পারবেন না, এরকম কি কোনো বিষয় আছে? ব্যাপারটা আসলে যে অন্য অনেক অ্যান্টিবডির মতো মিলালে হবে না। করোনা ভাইরাসের অ্যান্টিবডি লিটল ডিফারেন্ট। এগুলি টোটাল অ্যান্টিবডি দেখা হয়েছে এরকম এই সময় আমরা ঢাকার বস্তি এবং তার আশেপাশের এলাকা এবং চিটাগং বস্তিবাসী এবং তাদের আশেপাশের এলাকায় যেটা 55 এবং ঢাকায় 71% অ্যান্টিবডি পেয়েছি। এটা কিন্তু অধিকাংশই হচ্ছে এটা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, এদের ট্রেস অ্যামাউন্ট অ্যান্টিবডি ডেভেলপ করে এবং এই অ্যান্টিবডি করোনা ভাইরাসের ক্ষেত্রে 3 মাসের বেশি থাকে না। এখন একসাথে যদি 70% মানুষের অ্যান্টিবডি প্রোটেক্টিভ অ্যান্টিবডি অনেকদিন থাকে, তখন একটা হার্ড ইমিউনিটির কথা হয়। সেটা আপাতত করোনা ভাইরাসে পৃথিবীর কোথাও করতে পারছে না, কারণ 3 মাসের ভিতর সারা পৃথিবীর কোনো দেশে তার ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারছে না। সো বাংলাদেশেও সেটা বাস্তবতা নয়, কিন্তু আমাদের যে বিশাল অ্যামাউন্ট অ্যাসিম্পটোমেটিক অর্থাৎ লক্ষণবিহীন করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ, এটা হচ্ছে তার একটা প্রমাণ। এখানে আমরা আরো একটা গবেষণা করতে গিয়ে দেখেছি যে যারা মাস্ক পরেছে তাদের কিন্তু তারা কম সংক্রমণ হয়েছে, যারা হ্যান্ড ওয়াশ করেছে অর্থাৎ ওভারঅল হাইজিন কন্ডিশন যাদের ভালো ছিল তাদেরও কম ইনফেকশন হয়েছে। সো আমাদের এই সুযোগে আমি বলেই দিতে চাই, আসার কথা এটা যে সরকার রাষ্ট্র আপনাকে সুরক্ষার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনার সুরক্ষার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে সচেতন হয়ে সেই চেষ্টাটা করতে হবে। আপনার জীবন বাঁচানোর জন্য আপনাকেও চেষ্টা করতে হবে এবং সেই জন্য এই ব্যক্তিগত সচেতনতার জায়গা থেকে আপনার যদি প্রয়োজন না থাকে ঘর থেকে বের হবেন না। এবং আপনি যদি এখন ঘর থেকে না বের হন, যেটা লকডাউন চলছে সেটা হচ্ছে আপনাকে বিচ্ছিন্নকরণের করানোর জন্য করা হচ্ছে। আপনি ঘর থেকে বের হলে আপনি এক্সপোজড হবেন। তাহলে কি করবেন? জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক পরবেন, হ্যান্ড ওয়াশ যেখানে করার সুযোগ থাকবে করবেন, নাহলে স্যানিটাইজার ইউজ করবেন এবং প্রয়োজনে 1 ফিট পারলে 2 ফিট দূরত্ব মেনটেন করবেন, 6 ফিট দূরত্ব মেনটেন করবেন। এবং এটাই হচ্ছে বাস্তবতা। আর যখন যার সময় আসবে সে টিকা নিয়ে নেবে। আমাদের এই ছাড়া প্রতিরোধ ব্যবস্থার আমরা আর কোনো কিছু জানি না। এটা যে কোনো ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রতিরোধের উপায় কিন্তু এই ব্যক্তিগতভাবে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানা এবং যার যখন সুযোগ আছে সে তখন অনেক 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 ধন্যবাদ ডাক্তার আলমগীর। ডাক্তার নাজমুল ইসলাম, আপনি শেষ 10 সেকেন্ডে যদি কিছু বলেন এই সচেতনতার জায়গায়। আপনার মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমাদের একটি নিবেদন, যে জীবন যদি বাঁচাতে হয় তাহলে জীবন বাঁচাতে, জীবন সাজাতে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে, অন্যকে উৎসাহ দিতে হবে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এবং এই লকডাউন সেটি একটি সুযোগ করে দিয়েছে, আমরা যেন এই শেষ সুযোগটি না হারাই। এই সুযোগ হারালে কি হবে আমরা কিন্তু জানি না। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার নাজমুল ইসলাম, আপনাদের সক্ষমতা সীমিত, অনেক সচেতনতায় ভরসা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো বিদায় রাজকাহন থেকে।